হ্যালো। হ্যালো মালিহা। ঘুমিয়ে পড়েছেন? না, ঘুমাইনি। বলেন না। একটু নিচে নামতে পারবেন? জরুরি কথা ছিল। হ্যাঁ শিওর, আসছি। আপনি কিন্তু অনেক সুন্দর নাচেন, দেখছিলাম উপর থেকে। আপনি আসলেন না কেন? লজ্জা করছিল। মাহফুজ থাকলে যেতাম, কিন্তু শালা তো ফোনই ধরলো না। ও সরি, মাহফুজ আমার বেস্ট ফ্রেন্ড। ও আসর জমিয়ে রাখতে পারে, বেশ এক্সট্রোভার্ট, আমার মতো এমবিভার্ট না। ও রাতে খেয়েছেন? আমি কিছু বলবো। হ্যাঁ বলেন না। শুনলে কষ্ট পাবেন। ও তাহলে বাদ দেন। বাদ দেওয়া যাবে না। তাহলে কষ্টই দেন। আমি প্রেগন্যান্ট। কংগ্রাচুলেশনস। আমি মজা করছি না, সিরিয়াস। ওকে, অনেক রাত হয়েছে। নতুন জামাইকে খাবারানোর জন্য কাজিনসরা ডেয়ার দেয় জানি, আমি কিন্তু ভীতু এইসব ডিলিংসে। সো প্লিজ কোনো প্র্যাঙ্ক আমি করবেন প্র্যাঙ্ক না। করছি না, আই অ্যাম সিরিয়াস। কি? Shit. Shit, 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 shit. মানে আচ্ছা ওয়েট, আপনি না বলেছিলেন আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না? আপনি গার্লস স্কুলে পড়েছেন, ইভেন আপনার কোনো ছেলে বন্ধুও ছিল না, ফ্যামিলিতে অ্যালাউড না। মিথ্যা বলেছি। সত্যিটা জানলে কি বিয়ে করতেন? সত্যিটা মেনে নিলে তো আর মিথ্যা বলতাম না। মানে মেনে নেওয়া তো কম্প্রোমাইজ। সত্যিটা যদি বলার মতোই না হয় সেটা করতে যাব কেন? আমি তো আপনাকে মিথ্যা বলি নাই। এর আগে 2টা বিয়ে ভেঙেছে, এই সত্যিটা বলি। বাহ, সরি। ছেলেটাকে? ফয়সাল, আমার কাজিনের ফ্রেন্ড। আমাদের বাসায় প্রায়ই আসতো, আমাকে ম্যাথ করাতো। 2 বছরের সম্পর্ক আমাদের। তারপর? মানে আপনি কি চাইছেন যে আমি আমাদের ব্যাপারে, আমাদের সম্পর্কের ব্যাপারে বিস্তারিত সব কথা আপনাকে বলি? তাহলে কি বলতে আসেন আপনি? ফয়সাল এসেছে কমলাপুর রেল স্টেশনে। আর কয়েক ঘন্টা পর আমাদের বিয়ে। কি বলবো আমি সবাইকে? আমি আপনাকে ঠকাতে চাইনি। আসলে ফয়সালের সাথে ব্রেকআপ হবার পর আমি জানতে পারি যে আমি প্রেগন্যান্ট। ভয় পেয়ে ডিসিশন নিয়ে ফেলি, কিছু করারও ছিল না। হঠাৎ করে আজকে ফয়সাল জানালো যে ও আসছে। বাহ, তাহলে তো হয়ে গেল। যান, ওয়েট করছেন কেন? কিভাবে যাব? সেটা আমি কিভাবে বলবো? আপনি আমাকে নিয়ে যাবেন। আচ্ছা, আপনার কি আমাকে দেখে মদন কুমার মনে হয়? কিছুটা, কিন্তু আপনি আগে বলেন, আপনি এত রাতে আমাকে একা যেতে দিবেন? যাইতে চাইলে যাবেন। একা? ওকে ফাইন, আপনাকে আমি বাস স্টপেজ পর্যন্ত এগিয়ে দিচ্ছি, চলেন। মানে কি? বাসে যাব? তো কিসে যাবেন? আপনার গাড়ি আছে না? আমার বাবার গাড়ি, আমার গাড়ি না, আমি গাড়ি চালাতে পারি না। অ্যামাক্সোফোবিয়া। কি ফোবিয়া? অ্যামাক্সোফোবিয়া, গাড়ি চালানোর ভয়। ওহো, প্যারা হবে না, আমি গাড়ি চালাতে পারি। মানে আমরা যদি এভাবে গাড়ি চালাই তাহলে তো আমাদের পৌঁছাতে 7 দিন সময় লাগবে। আপনি না বললেন আপনি গাড়ি চালাতে পারেন? কেন? গাড়ি তো চালাচ্ছি। আমি তো বলি নাই কত স্পিডে গাড়ি চালাবো। মানে আপনার সাথে না আমি কথায় পারবো না। আপনি থামান, গাড়ি থামান, থামান, গাড়ি থামান। Goodness.
অ্যামাজন ফোবিয়া আছে? অ্যামাক্সোফোবিয়া। জিন্দা লাশের কিসের ভয় বলেন? তো ফয়সাল সাহেব কি করে? রাজশাহীতে কোচিং সেন্টার আছে। মানে মাহফুজ ঠিকই বলে, আমি একটা গাধা। আমি যদি গাধা না হই তাহলে নিজের হবু বউকে কি তার প্রাক্তনের কাছে তুলে দিয়ে আসতে চাই নাকি? ফেসে না গেলে তো গাধাকেই বিয়ে করতাম, তাও ওই শয়তানটার কাছে যেতাম না। মানে মজা নিতেছেন তাই না? আপনি তো ভাগবেন, এরপর আমার কি হবে ভাবছেন একবার? সেটা ভেবেই তো আরো খারাপ লাগতেছে। চল চল ওঠেন, গাড়ি তো ওঠেন। আমার পক্ষে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব না, আমার হাত পা হিম হয়ে আসতেছে। আমি ঠিক আছে, অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তেই চালান, ভোরের আগে পৌঁছাতে পারলেই হবে। মাহফুজই সবসময় ঠিক কথা বলে। ও বলেছিল পৃথিবীর সব মেয়েরাই নাকি সেলফিশ, সবসময় নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত থাকে। আচ্ছা, আপনার এমন মেলি স্বভাব কেন? মাহফুজ এটা বলছে, মাহফুজ সেটা বলছে, কেন? আপনার নিজের কোনো কথা নাই? আমি হচ্ছে আবেগী মানুষ আর মাহফুজ হচ্ছে বিবেকী। বিবেকবান। ওই তো একই কথা। মাহফুজ যা বলে তা কাটায় কাটায় মিলে যায়। ও বলেছিল, মানে আমরা একসাথে শপথ করেছিলাম আমরা কোনো বিয়ে করবো না। কেন? কেন বিয়ে করবেন না? আমার লাইফে একটা ফালতু ঘটনা আছে যেটা আমি কাউকে বলিনি। ঘটনাটা এতটাই ফালতু যে আমার নিজেরই ভাবতে বিরক্ত লাগে মাঝে মধ্যে। ফালতু ঘটনা? Well, আমি ক্লাস 8 এর বৃত্তি কোচিং এ এক সিনিয়র আপুর প্রেমে পড়ি। তার নাম ছিল শ্রাবন্তী। ঠিক প্রেম বলা যাবে না, তার প্রতি আমার কি যেন একটা কাজ করত। মানে তাকে ভেবে আমি যা যা করেছি তা আমি কাউকে সত্য করে বলতে পারবো। তো যাই হোক, শ্রাবন্তীরও আমার প্রতি ইন্টারেস্ট ছিল। আমরা বেশ ফোনে কথা বলতাম। প্রেম বলতে অতটুকুই, ফোনে কথা। সামনাসামনি আমরা তেমন কোনো কথাবার্তা বলি। তো ওই কোচিং এরই এক হ্যাংলা কালো করে ছেলে প্রেমের চিঠি নিয়ে স্যারের কাছে হাতে নাতে ধরা খেল। বলেন তো চিঠিটা কে লিখেছিল? শ্রাবন্তী। বাহ, আপনার আইকিউ তো বেশ ভালো। চিঠিটা লিখেছিল শ্রাবন্তী এবং ছেলেটা ছিল মাহফুজ। কারণ আপনার গল্প বলার ধরন বেশ প্রেডিক্টেবল। বাকি ঘটনাটা কি আমি বলবো? প্লিজ বলেন। তারপর আপনার বন্ধু মাহফুজ চিঠি নিয়ে ধরা খাওয়ার পর আপনি আপনার প্রেমিকা শ্রীমতী শ্রাবন্তী আপুকে কোনো কিছু না বলে আপনার বন্ধু মাহফুজকে কেলিয়েছেন। কেলাতে গিয়ে মাহফুজ সাহেবের সাথে আপনার আজীবনের বন্ধুত্ব হয়ে গেছে। আর অন্যদিকে শ্রীমতী শ্রাবন্তী আপু আপনাদের দুই কপাল ভারকে ছ্যাঁকা দিয়ে ভেঙেছে। কাছাকাছি গিয়েছেন, কিন্তু আমি মাহফুজকে কেলাতে যাইনি। আমি কোচিং শেষে মাহফুজ আর শ্রাবন্তীকে নিয়ে একটা মসজিদের কাছে যাই এবং মসজিদকে সাক্ষী রেখে আমরা শপথ করি আমরা যা বলবো সত্য বলবো, কোনো মিথ্যা কথা বলবো না। বাপরে! তারপর? তারপর ঘটলো এক অদ্ভুত ঘটনা। মাহফুজ কান্নায় ভেঙে পড়লো। মাহফুজকে দেখে আমার মায়া হলো আর শ্রাবন্তীর পেল অট্টহাসি। কেন? কারণ শ্রাবন্তী অ্যাট্রাকটিভ হলেও তেমন একটা সুন্দরী ছিল না। আমাদের দুই ছাগলকে কেঁদে একাকার হতে দেখে হয়তো বা সে আনন্দই পাচ্ছে না। শ্রাবন্তী বলেছিল সে মাহফুজের কণ্ঠ আর কবিতার প্রেমে পড়েছে, আর আমার প্রেমে পড়েছে আমার চেহারা আর বুদ্ধি দেখে। শ্রাবন্তী আপু কিন্তু কথাটা একদম মিথ্যা বলে নাই। তারপর শ্রাবন্তী কিন্তু আমাদেরকে সরি বলেনি। সে বলেছিল আমরা চাইলে একসাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারি। কি? ছি, এবার তো মাথায় সমস্যা।
থাপড়ান নাই ধরে? বললাম না অনেক ফালতু ঘটনা। এরপর থেকেই মাহফুজ হয়ে উঠলো দার্শনিক। সে জীবন নিয়ে দর্শন করছে আর সবাইকে উপদেশ দিয়ে বেড়ায় মেয়েদের থেকে 100 হাত দূরে থাকতে। বাহ, এই এক শ্রাবন্তীর জন্য দুনিয়ার সমস্ত মেয়ে জাতিকে আপনারা একটাই পাল্লায় মেপে ফেলেছেন। না মেপে উপায় কি বলেন? আমার জীবনের দ্বিতীয় ফালতু ঘটনা আজকে ঘটতে যাচ্ছে। মানে এই ঘটনা অন্য কেউ যদি শোনে আমাকে কি বলবে জানেন? কি ছি, থাপড়ান না ধইরা এত ফালতু মেয়ে। আমি কি বলবো জানেন? মাখিয়েছি যখন হাতে, খানা খেতে হবে সাথে। চলুন যাওয়া যাক। বলুন। ফয়সাল সাহেবকে চিন্তা করতে না করুন, বলুন সময় মতো আপনাকে পৌঁছে দেব। সকালের মধ্যেই পৌঁছে যাবেন। চলেন। ফয়সালকে বলেছি আপনার অ্যামাজন ফোবিয়া। অ্যামাগজো। ওই তো একই। বলেছি আপনি গাড়ি চালাতে ভয় পান। ও তো শুনে টেনশনে পড়ে গেছে, বলল বাইক নিয়ে আসছে। ঢাকার কাছাকাছি কোথাও আমাকে নামায় দিলেই হবে। ও বলেছে আমাকে নিতে আসবে, ওর সাথে বাইক আছে। বাহ, তাহলে তো ভালোই হলো। আর অল্প কিছু পথ না তো, ও তো বলেছে ফজরের আজানের আগে আসতে পারবে না, কারণ ওর বাসার গেট খুলেই ফজরের আজানের সময়। মানে এতক্ষণ আমরা কি করব তাহলে? একটা কথা বলতে পারি? মাইন্ড করবেন না তো? মানে মাইন্ড গেম এখনো কিছু বাকি আছে? প্রায় 4 ঘন্টা হয়ে গেছে আমি স্মোক করি না। এবার আমাকে স্মোক করতেই হবে, না হলে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। ওয়েট 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 ওয়েট, আপনি কি স্মোকার? কি? ছি না মানে আপনি কি একটার পেছনে আরেকটা ধরান সিগারেট? না, ফয়সালের থেকে শিখেছি। লুকিয়ে 1-2টা খেতাম, এখন প্রতিদিন 10টা। লাইটার। থ্যাংক ইউ। নিন। থ্যাংক ইউ। কি আগুন ধরানোটা এখনো শিখেনি? আসলে ফয়সাল সবসময় ধরিয়ে দিত তো, তাই এখনো অভ্যেস হয়ে ওঠেনি। নিভে গেছে। যেটা মন থেকে চাইতাম সেটা কখনোই বাসা থেকে দিত না। সব সময় শাসন। প্রেমে যাতে না পড়ি তার জন্য গার্লস কলেজে পড়িয়েছে। ম্যাডাম বাসায় রেখে দিয়েছে যাতে করে প্রেম না করি। ছেলেদের থেকে সব সময় 100 হাত দূরে। আপনি কি বুঝতে পারতেছেন আপনার এই ঘটনা যদি পরিবার জানে কি একটা ঝড় উঠবে? আপনি নিজে তো ডুবছেন, আমাকে সাথে নিয়ে ডুবছেন। ফিরে কি বলবেন? সত্যিটাই বলবেন? ভাবিনি এখন।
সবকিছু কেমন দুঃস্বপ্নের মতো লাগতেছে, তবে সত্যিটাই বলবো, ফাইসাল যখন সিগারেট ধরাতো তখন খুব রাগ করতাম। ও যাতে সিগারেট না খায় তার জন্য আমি নিজে সিগারেট ধরাতাম, যাতে আমার ক্ষতির কথা ভেবে ও না খায়। কিন্তু কিসের কি, অন্যের গায়ে জ্বর সারাতে গিয়ে নিজের গায়ে জ্বর। অভ্যাস, বুঝলেন? বদ অভ্যাস। কেন, আপনি বুঝি খান না? না, বিরক্ত লাগে। আমাকে আজকের আগ পর্যন্ত তো সবাইকে, কিন্তু আপনার ওই সিগারেটের ধোঁয়া উড়ানো দেখে আমার ভালোই লাগছে। প্রেমে পড়েছেন বুঝি? প্রেমে পড়া বারণ, কষ্ট পাবেন, বুঝলেন? চলে, রাত তো শেষের দিকে, চলেন। শহরে মৃদু ঠান্ডা বাতাসে তোমার হাসির শব্দ শুনতে পাই। ভয় লাগছে? না, হ্যালো, এটা কি তুমি? এত জলদি চলে আসছো? আচ্ছা, আমি আসতেছি। মাহফুজ ভাই ঠিকই বলেছিল, আমরা মেয়েরা আসলেই খুব স্বার্থপর। এই যে দেখুন কেমন আপনাকে ফেলে এখন চলে যাচ্ছি, আবার আপনার চাদরটাও নিজের গায়ে জড়িয়ে নিয়েছি। আমিও এতদিন তাই বিশ্বাস করতাম, কিন্তু
এখন আমার ধারণা পাল্টে গেছে। আপনি সেলফিশ না, আপনি ঘুমিয়ে পড়লেও আপনার হাতটা আমার হাতে রেখেছিলেন যাতে আমি ভয় না পাই। আরে সত্যি তো, আপনি আপনার অ্যামাজন ফোবিয়া কাটিয়ে উঠতে পেরেছেন। অ্যামাক্সোফোবিয়া। ফয়সাল চলে এসেছে, আমাকে যেতে হবে। ফয়সালের সাথে যাচ্ছেন কেন? বাচ্চার বাবার পরিচয়ের জন্য? হয়তোবা আপনি এত বড় ভুল করে আসা মেয়েটাকে মেনে নিতেন, তার প্রাক্তনের বাচ্চার বাবা হতে চাইতেন। কিছুক্ষণ আগেও প্রশ্নটা অনেক কঠিন ছিল, কিন্তু এখন উত্তরটা সহজ হয়ে গেছে। কেন সহজ? কিছু না, আমি শুধু এতটুকু বলবো, আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। আমার কেন যেন মনে হয় আপনি আমার কাছে ফিরে আসবেন। আমাকে ছাড়া আপনার গতি নেই। প্রেমে পড়েছেন? প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো, আমি পড়েছি মায়ায়, ফেরার কোনো রাস্তা নেই। জাদুটা থাকুক আমার কাছে। এই নেই, এখন থেকে এই ফ্লাক্সটা সবসময় সাথে রাখবেন। প্রায় 2 ঘন্টা পানি গরম থাকে, আর অবশ্যই 2টা লবঙ্গ এখানে ছেড়ে দেবেন। জি। ক্যাটকাটা সবুজ শাড়িতে মেয়েদেরকে খুব একটা মানায় না, কিন্তু আপনাকে খুব সুন্দর মানিয়েছে। ক্যাটকাটা সবুজ কি? মানে যে সবুজ দেখলে চোখ ব্যথা করে আর কি। আর টিপে মানায় নাই? টিপ পরলে ভালো লাগবে সে তো আগেই বলেছিলাম, কিন্তু শাড়িতে আপনাকে অদ্ভুত মানিয়েছে। আচ্ছা, ঘুমাননি আপনি? চোখ তো এক হাত দাবিয়ে ফেলেছেন কেন? গুগলে রিসার্চ করেছি। কিভাবে শাড়ি পরতে হয়? না, খুঁজেছি কিভাবে ভালো রাখতে হয়, কিভাবে যত্ন নিলে ক্যান্সার থেকেও ভালো থাকা যায়। আপনি জানেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের ক্যান্সার আছে তারা জানিই না, এবং এভাবেই তারা তাদের সারা জীবন কাটিয়ে দিয়েছে। আমরা তো লাকি, আমরা জানি। এখন নিয়মমাফিক চললে ক্যান্সার থেকেও সুস্থ হওয়া সম্ভব। আর এইটা সবসময় পড়ে থাকবেন, যাতে বাইরের ধুলোবালি শরীরকে আরো ক্ষতি করতে না পারে। থ্যাংক ইউ। কিন্তু বাবু মশাই, जिंदगी बड़ी होना चाहिए, लंबी नहीं। নবনী, শক্ত করে ধরে বসুন, পথ অনেক দূর। ভাইয়া, কি রে, তুই এখনো রেডি হচ্ছিস না কেন? ভাবি তো চলে আসবে। ভাইয়া, তোর
ভাবি আসবে না, সেটা একটা হেল্প করতে পারবি? বল। মানে মা বাবাকে এখনই কিছু বলার দরকার নাই, সাবধানে ধীরে সুস্থে। হ্যাঁ বলবি তো আগে। মালিহা চলে গেছে। হ্যাঁ চলে গেছে, সবাই জানে এটা। সবাই জানে মানে? আরে ভাবি যে পার্লারে গেছে এটা সবাই জানে। আরে মাহফুজ ভাইয়া কখন আসলে? এই তো এখনই। কেমন আছিস? আমি ভালো আছি। আচ্ছা তোমরা বসো, আমি একটু আসছি। আয়। এই দাঁড়া দাঁড়া, আমি আসছি। লাস্ট ম্যান স্ট্যান্ডিং। কিরে, কোনো উৎসব নাই, বিয়ে বাড়ি, মন খারাপ, শ্মশান ঘাট নাকি এটা? কিরে হ্যাঁ কিরে, কি হয়েছে দোস্ত? দোস্ত আমার বউ ভাইগা গেছে ফয়সালের সাথে। বউ ভাগছে মানে? ফয়সালকে? ফয়সাল হচ্ছে ওর প্রাক্তন, ওর পেটে নাকি ফয়সালের বাচ্চা। এখন কি করব বল? মানে মাঝরাতে আইসা বলে পালাবে। ফয়সালের বাচ্চা পেটে নিয়ে তোর সাথে পালাবে? আরে আমার সাথে পালাইলে তো হইতোই, পালাবে তো ফয়সালের সাথে, আমি তো জাস্ট পৌঁছায় দিছি। মানে তুই তোর বিয়ের আগের দিন তোর হবু বউরে তার প্রাক্তনের কাছে পৌঁছে দিয়ে আসছিস? আমি বাপের জন্মেও শুনি না। সরি। এখন আমি কি করবো সেটা বল, সত্যিটা কিভাবে বলবো সবাই? একটু ভাবি, একটু ভাবতে দে, দাঁড়া। সিরিয়াস কেস হয়েছে দোস্ত। কখন পালাইছে, কেমন রে ব্যাপারটা? কিছু আসছে মাথায়, কি করব বল? আরে দাঁড়া, একটু চিন্তা করি। গন গার্ল কেস এত ইজি না তো। কে রে? মেলা কথা দোস্ত, শুনলে তোর মন ভালো হয়ে যাবে। মন ভালো হয়ে যাবে মানে? বলতেছি, তার আগে দোস্ত, এই অপ্রিয় সত্যিটা সবাইরে বলে দে। তোর আশপাশে সব তো প্রিয় মুখ, প্রিয় মানুষগুলো কিন্তু অপ্রিয় সত্যগুলোকে আপন করে নিতে পারে। গতকাল রাতে সবাই যখন ঘুমে, তখন মালিহা আমার কাছে এসেছিল। মালিহা চলে গেছে। হ্যাঁ ভাবি যে পার্লারে গেছে এটা সবাই জানে। কিরে তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তুই সারাদিন কোথায় ছিলি? তোকে সবাই খুঁজছিল। কালকে তো সাইমার সাথে তোর বিয়ে, তুই চিনিস, জানিস ওর সম্পর্কে? বিয়ের পর চিনেও নেব, জেনেও নেব। অ্যারেঞ্জ ম্যারেজের এটাই তো মজা। মানুষ 3 মাস 6 মাস বছরের পর বছর থেকেও একজন আরেকজনে চিনতে পারে না, আর তুই একদিনই চিনে নিবি। আমি আমার বোনকে অচেনা অতিথি হাতে তুলে দিতে পারি না। আই হ্যাভ এ প্ল্যান। তুই একটু পর সাইমানের কাছে যাবি, গিয়ে বলবি যে তুই প্রেগনেন্ট এবং তোর এক্স বয়ফ্রেন্ড এটার জন্য দায়ী। কি? ছি, আমি জীবনে ওই কথা বলতে পারবো না। আব্বু আম্মু শুনলে আমাকে মেরেই ফেলবে। আমি প্রেগনেন্ট। ফয়সাল আমার কাজিনের ফ্রেন্ড। হ্যাঁ মাহিন বল, কি মুসিবতে পড়লাম বলতো? আমিও গাড়ি চালাতে পারি না, এই ছেলেও গাড়ি চালাতে পারে না। আমাদের দুজনেরই অ্যামাক্সোফোবিয়া আছে। ছেলে ভালোই, আরেকটু বাজায় দেখি। তুই প্লিজ আমাকে নিতে আয় না। ও বলেছে আমাকে নিতে আসবে, ওর সাথে বাইক আছে।
তো তোমার কি ফয়সাল নামে আসলে কোনো বয়ফ্রেন্ড ছিল? কি? ছি, আমার কোনো কালে কোনো বয়ফ্রেন্ড ছিল না। গতকাল রাত ছাড়া আপনাকে যা যা বলেছি সব সত্যি। তাহলে এত নাম থাকতে ফয়সাল কেন? জেলাস। আচ্ছা শোনেন, ফয়সাল হচ্ছে আমার ছোট মামার ছোট ছেলে। ও আমেরিকায় থাকে, আমার বিয়েতে আসতে পারেনি। আমি ফয়সালকে ভীষণ মিস করছিলাম, তাই ট্রু ফিলিংস আনতে আমি ওর নামটা ব্যবহার করেছি, অন্য কিছু না। আমি তো আর এত ভালো অভিনয় জানি না। তুমি অভিনয় জানো না? আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি তুমি মিথ্যা বলছো, শুধু সিগারেটের ব্যাপারটা ছাড়া। ওটা সব থেকে কঠিন বিষয় ছিল। কি বিচ্ছিরি টেস্ট। আচ্ছা, তোমাকে ওই স্মোকারের কথা বলছিলাম না? ওই যে ওইটা আমার জিগরি দোস্ত ওসি মাহফুজ। ওকে। পৃথিবী সত্যি অদ্ভুত। হুট করে কিছু মানুষ চলার পথে এসে থমকে দাঁড়ায়। প্রথম দেখায় মনে হয় খুব আপন, চিরচেনা, একে যেন অন্যের জন্যই তৈরি। কিন্তু এই প্রকৃতি এই মানুষগুলোকে মিল করতে এত অনীহা করে কেন? সব মিলে গেলেও কোথায় যেন একটা অপূর্ণতা থেকেই যায় প্রেমের গল্পগুলোতে। এমন কেন হয়? সব পেলে জীবন নষ্ট হয় নবনী। অপূর্ণতা আছে বলেই এই গল্পগুলো এত উপভোগ্য। স্যার। আরে বাহিন, কেমন আছেন? আপনার সাথে দেখা হয়ে গেল তাহলে। কি খবর? পৃথিবী গোল, সেই সাথে ছোট। আজ আমার বোনের বিয়ে স্যার। তাই নাকি? স্যার নয় ভাই, খুশি হব। ভাইয়া, যে প্রেমের শুরু মিথ্যে দিয়ে, সেই প্রেম কি কখনো পথের দেখা পায়? আপনার এই প্রশ্নের উত্তর এখনো আমি জানি না, তবে আপনার অন্য প্রশ্নের উত্তরটা আমি জানি। আপনি জিজ্ঞেস করেছিলেন না যে আলেয়াকে আমরা এতদিন ধরে খুঁজছি, হঠাৎ করে সে আলেয়ার খোঁজ কি করে পেলাম? আলেয়া নিজেই ওর খোঁজটা আমাদেরকে দিয়েছিল। সেদিন সকালে 999-এ ফোন করে আলেয়াই জানিয়েছিল যে ধানমন্ডির ওই বুক ক্যাফেতে আলেয়া সেদিন থাকবে। সেই ইনফরমেশনের বেসিসেই আমি সেখানে গিয়েছিলাম এবং আলেয়ার খোঁজ পাই। পরে চিঠিটা পড়ে আরেকটা প্রশ্নের উত্তর পেয়েছি। কি? শুদ্ধ প্রেম। মাহিন, আপনার শুদ্ধ প্রেম আলেয়াকে মেঘলা বানিয়েছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরও খুব সহজ। প্রেমের শুরুটা যদি মিথ্যাও হয় আর সেই প্রেম যদি শুদ্ধ হয়, সেই প্রেম ঠিকই সত্য খুঁজে পায়। থ্যাংক ইউ স্যার। ভাইয়া। থ্যাংক ইউ। ভালো থাকবেন। জি, টেক কেয়ার। মেঘলা কিন্তু ফিরে আসছে খুব শীঘ্রই।
বুকের বাপাশের ভাঙা বাজর জোড়া লাগুক একবারই, হাজারো পাজর ভাঙা কঙ্কালসার মারিয়ে শুদ্ধ প্রেম আসুক একবারই, একাধিকের আধিক্যতা থেকে মুক্ত হোক জীবন একবারই, অসংখ্য নষ্ট প্রেমে বিক্ষত না হোক হৃদয়, পুষ্পের মতো শুদ্ধ প্রেম আসুক একবারই, শুধু তোমার হাত ধরি জোড়া লাগুক ভাঙা বাজর একবারই, ভাঙা শব্দ অভিধান থেকে মুছে যাক, তুমি আমি দুই মিলে এক হব একবারই, শুধু একবারই তুমি আসো পুষ্পের মতো শুদ্ধ প্রেম হয়ে, আসমান আর জমিনের মাঝে কিংবা জান্নাতের সুবিশাল তুবার ছায়া হয়ে, একবারই তুমি আসো। তুবার পাতায় এলান হোক তুমি আর আমি এক হয়েছিলাম একবারই।